ইংরেজি সাহিত্যের দিকপাল কবি। 24 বছর বয়সে উনি মারা গেছেন। ওনার যক্ষারোগে মারা গেছেন। আর সুকান্ত দুরারোগ্য যক্ষারোগে মারা গেছে। আমাদের মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার প্রথম সার্থক রূপকার। উনি 49 বছর বেঁচে ছিলেন, কিন্তু বাংলা সাহিত্যের চর্চা করেছিলেন 6 থেকে 7 বছর। প্রথম জীবনটা ইংরেজি সাহিত্যের দিকপাল কবি হবে বলে তিনি ইংরেজি সাহিত্যের চর্চা শুরু করেছিলেন। ভিশন অফ দ্য পাস্ট, ক্যাপটিভ লেডি এইসব লিখেছিলেন। তারপরে উনি উপলব্ধি করেছিলেন যে পরধন লোভে মত্ত হয়ে কেলিনু শৈবালে ভুলি কমল কানন, মানে আমি পানা পুকুরে ওইখানে সাঁতার কাটছি আর আমার এখানে বাংলা ভাষা কমল কানন, পদ্মফুল, পদ্মবাগান। তিনি বাংলা ভাষার চর্চা শুরু করলেন মাত্র 6 বছর। আমরা যদি মাইকেল মধুসূদনকে দেখি, 6 বছরে তিনি প্রথম নাটক লিখলেন শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, প্রথম সার্থক নাট্যকার মধুসূদন। তিনি মেঘনাদবধ কাব্য লিখলেন। বাংলা ভাষায় প্রথম মহাকবি মধুসূদন, প্রথম মহাকাব্য বাংলা ভাষার মহাকাব্য এপিক অফ আর্ট মেঘনাদবধ কাব্য। হ্যাঁ, তিনি সনেট লিখলেন। বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা মধুসূদন। বাংলা ভাষায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের মধুসূদন। বাংলা ভাষায় প্রথম পত্রকাব্যে মধুসূদন। মানে 6 বছরেই তিনি 6-7টা বিষয়ে ফার্স্ট তিনি শুরু করলেন। তারপরে বয়সটা বা সময়টা কোনো ব্যাপার নয়, এইটা আমি বোঝানোর জন্যে এই কথাটা বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে যদি সুকান্ত বেশি দিন বাঁচতেন তাহলে আমরা তো অনেক কিছু পেতাম, কিন্তু আমার একটা বিতর্কের বিষয়, সেটা হচ্ছে সুকান্ত যতদিন বেঁচে ছিলেন, 21 বছর বয়সে মারা গেলেন। সুকান্ত ওই বয়স পর্যন্ত যা লিখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই বয়স পর্যন্ত যা লিখেছেন, আমি সুকান্তকে এগিয়ে রাখবো। কারণ রবীন্দ্রনাথ তো 80 বছর বেঁচে ছিলেন, মানে সুকান্ত 21 বছর বয়সে যা লিখেছেন, রবীন্দ্রনাথ 21 বছর বয়স পর্যন্ত যা লিখেছেন, আমি সুকান্তকে এগিয়ে রাখবো। এইটা হচ্ছে আমার কথা। এবারে বেঁচে থাকলে লিখতেন, অনেক কিছুই লিখতেন, অনেক কিছুই পেতাম। এই যে বিতর্কিত যে বিষয়গুলো, এইটা হচ্ছে বিষয়। আর উনি জন্মেছিলেন 1926 সালের 15ই আগস্ট। দেখুন, 15ই আগস্টটা কিন্তু খুব মজার ব্যাপার, কারণ আমরা 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলাম। উনি জন্মেছিলেন 15ই আগস্ট, আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলাম। যে কবি স্বাধীনতার স্বপ্ন দেখতেন, ঠিক স্বাধীনতার 2 মাস আগে 13ই মে মারা গেলেন। আর যদি 2টা মাস বাঁচতেন তাহলে স্বাধীনতা দেখে যেতেন। কিন্তু দুঃখের বিষয়, স্বল্পায়ু কবি, তিনি স্বাধীনতার স্বপ্ন দেখতে দেখতে ঠিক 2 মাস আগে মারা গেলেন। আর তার জন্ম 15ই আগস্ট। এটা একটা আমাদের ভীষণ ভালো পাওয়া সুকান্ত ভট্টাচার্যের কাছে। এইবার কবি, আমাদের ঘাটাল মহকুমায় 103 কবি। কবিতার যে বাসর হয়, আমি সুযোগ পাইনি মানে সময় পাইনি যে কবিতার বাসরে গিয়ে একটা কবিতা বলবো, সেই সুযোগ আমরা পাই। কিন্তু খুব দুঃখের বিষয় যে কবি অনেক, কবিতা কি ঠিক মতো তৈরি হচ্ছে? যে কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বল বিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। 147 বার আমি ওই কবিতাটায় ব্যবহৃত হয়েছে। আমি মানি নে কোকোনা আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। এই যে আমি কি, আমি হচ্ছে আমাদের ভিতরে একটা লুকিয়ে থাকা শক্তি, পাওয়ার। এই পাওয়ারটা যদি জাগ্রত হয়, আমরা যদি নিজেদেরকে চিনতে পারি, সো অহম, আমি সেই, আমার মধ্যে শক্তি আছে, তাহলে এই চিনতে পারা আমি একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় আমরা। সেই আমরার অনেক ক্ষমতা। কিন্তু আমরা যে এই আমরা হচ্ছে চিনতে না পারা আমির সমস্যা। তার ফলে আমাদের শক্তি।
আমি আবার বলছি, চিনতে পারা আমি, আমার ভিতরে যে একটা ভীষণ শক্তি আছে, এই আমিগুলো যদি একত্রিত হয় তাহলে তো ভয়ঙ্কর শক্তি হওয়ার কথা। আসলে আমরা নিজেকে চিনতে না পারা আমির সমষ্টি, তার ফলে আমাদের শক্তি কম। আমি যুক্ত করে করে আমরা নবীন, আমরা বল, ওদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, অর্ডিনারি পিপল, আমাদেরকে চিনতে না পারা হচ্ছে আমাদের ভিতরে একটা ভয়ঙ্কর শক্তি আছে। এই শক্তিটা জাগ্রত করার কবি কাজী নজরুল ইসলাম, এই শক্তিটা জাগ্রত করার কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুলি উঠল রাঙা হয়ে, চোখ মেলুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। এই আমিকে আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে। সেই জন্য রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত একটা আমরা লাইনে রাখি। মানে সুকান্তের প্রসঙ্গে আসি। সুকান্ত কোন সময়ে কবিতাটা লিখছেন? 1926-এ জন্ম, কিন্তু তার কবিতা লেখা 1940। 1940টা আজকে যারা কবিতা লিখছেন তারা বর্তমান সমাজটাকে ঠিকমতো অনুভব করতে পারছেন কিনা। কারণ কবিতার সঙ্গে সমাজের হরগৌরী সম্পর্ক। পোয়েট্রি ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে কবিতাকে, সাহিত্যকে বিচ্ছিন্ন করা যায় না। আমি উপর কিছু শব্দ চয়ন দিয়ে কিছু মানুষকে ভোলানোর জন্য কিছু লিখছি না, আমি সমাজ থেকে চিনছি। আমি পৃথিবীতে যা ঘটনাক্রমগুলো ঘটছে, যে ভেনিজুয়েলা থেকে আরম্ভ করে যা ঘটনাক্রমগুলো ঘটছে, সেগুলোকে আমি রিয়েলাইজ করছি। আমার দেশে, আমার রাজ্যে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে, আমি কি সত্যি রিয়েলাইজ করছি? আমরা কি সেই কাজী নজরুল ইসলামের একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আজকে কি নজরুল ব্যাক ফুটে যাচ্ছে? আমি কি সেটা উপলব্ধি করছি? যে রবীন্দ্রনাথ বলেছেন যে হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সকুন্দর পাঠান মোগল এক দিয়ে হলো লীন। যিনি বলছেন উদার ছন্দে পরমানন্দে নমী নর দেবতারে। উদার ছন্দ, আমরা অনেক ছন্দ জানি তো, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ। উদার ছন্দ বলে কিছু অন্তত ছন্দ বিজ্ঞানে নেই, কিন্তু উদার ছন্দ বলতে আমার মনের উদারতা, সেই পরমত সহিষ্ণুতা, সেটা কি আমি কবি হিসেবে রিয়েলাইজ করছি? আমাকে কবি হিসেবে কি যন্ত্রণা দিচ্ছে? সেই যন্ত্রণার কবিতা কোথায়? কবি তো অনেক, কবিতা কোথায়? সুকান্ত হচ্ছেন সেই কবি যার কবিতাও আছেন, তিনি কবি। তিনি উপলব্ধি করছিলেন 4-এর দশকটা কি। প্রসঙ্গ আসছিল আমাদের 4-এর দশক, 3-এর দশক। রঘুতিলক বাবু উনি বলছিলেন যে দেখুন, একটু বিষয় বুঝতে হবে, তবে আমরা কবিতাকে বুঝবো। বাংলা কবিতার যে ঘরানা, 1917 সালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল রাশিয়ায়, রুশ বিপ্লব। সারা পৃথিবীর মধ্যে একটা দেশে সাধারণ মানুষ রাজতন্ত্রকে হটিয়ে ক্ষমতা অধিকার করে রাশিয়ায়। এটা একটা সারা বিশ্বকে তোলপাড় করে যে একটা ঘটনা। ঠিক তার 10 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন 1929-এ রাশিয়া। তিনি লিখছেন রাশিয়ার চিঠি। রাশিয়া না এলে এ জন্মের মতো তীর্থ দর্শন আমার অপূর্ণ রইল। মজার ব্যাপার, রাশিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরকে যে রুমটাতে থাকতে দিয়েছিল, যে রুমটায়, একটা হোটেলের একটা রুম, দেখলেন যে রুমে খুব বেশি আসবাবপত্র নেই। তখন রবীন্দ্রনাথ বললেন যে রাশিয়া যদি এত উন্নত হয়েছে, তাহলে এই রুমে এত কম আসবাবপত্র কেন? এই রুমটা এত কম সাজানো কেন? তারপর রবীন্দ্রনাথ কি লিখছেন, বলছে রাশিয়ায় সম্পদকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে কোনো জায়গায় প্রাচুর্য নেই, আবার কোনো জায়গায় অভাবও নেই। আমাদের দেশে কি হয়েছে, হ্যাভস আর হ্যাভস নট, এক জায়গায় প্রচুর প্রাচুর্য আর বেশিরভাগটা জায়গায় অভাব। তারপরে তিনি লিখছেন শরীরের সমস্ত রক্ত যদি মস্তিষ্কে জমা হয়, তাহলে এটা স্বাস্থ্যের লক্ষণ নয়। মানেটা কি? শরীরের সমস্ত রক্ত যদি মস্তিষ্কে জমা হয়, স্বাস্থ্যের লক্ষণ নয়। আমাদের সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানি। তার মানে আমাদের ভারতবর্ষে পাওয়ার, মানি, সম্পদ সেন্ট্রালাইজড হয়ে গেছে, কুক্ষিগত হয়ে গেছে।
হ্যাভস আর হ্যাভস নট। একদিকে কম সংখ্যক মানুষের হাতে সম্পদ, আর বেশিরভাগ মানুষের হাতে সম্পদ নেই। এটা রবীন্দ্রনাথ রিয়েলাইজ করছেন। একজন কবি, একজন প্রাবন্ধিক, একজন সাহিত্যিককে এগুলো রিয়েলাইজ করতে হবে। তাদের কাছে কি ওই 5টা শব্দ দিয়ে একটা কবিতা, তার ঘরে বাড়িতে ছেলে মেয়ে বা বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে, একটা কবিতা শুনবার জন্য আমরা যাব কবিতার বাসনে? 2-4টা প্রেমের লাইনের কবিতা শুনবার জন্য যাবো? তার মধ্যে তো আমাকে উদ্বুদ্ধ করতে হবে তো সেই কবিতা। একটা কবি বাসনে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে মঞ্চে উঠলেই একটা স্মারক, পাশে একজনকে শুনতে বলছে, আমি তো কবিতা আনিনি, আমি তোমাকে 4 লাইন লিখে দিচ্ছি, মঞ্চে যাও, বড় স্মারক দিয়ে চলে এসো। সত্যি সত্যি সে স্মারক দিয়ে দেবে। কথাটা বুঝতে পারছি না? তাহলে আজকে সুকান্ত, আজকে নজরুল, আজকে রবীন্দ্রনাথ ব্যাকফুটে গেছে। কথাটা বুঝতে পারছি? তার মানে এই যে রাশিয়ায় সমাজতন্ত্র তৈরি হলো, এই সমাজতান্ত্রিক ভাবনাটা বাংলার কবিদেরকে প্রভাবিত করেছে। এবং পরবর্তীকালে আমরা একটা নোট যখন লিখি কবিদের সম্পর্কে, একটা ভূমিকা আমরা রেডি করে রাখি, সেটা প্রায় সব কবিদের ক্ষেত্রে লাগে। উনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন ওই 1917 পর থেকে। সে বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে, সব কবি অধিকাংশই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গান্ধীবাদী ছিলেন, কিন্তু তার লেখার মধ্যে সমাজের যে দান্দিক রূপ, জমিদারতন্ত্র চলে যাচ্ছে, নতুন পুঁজিবাদ বিকশিত হচ্ছে, নতুন নতুন কলকারখানা তৈরি হচ্ছে, এই দান্দিক ছবিটা তারাশঙ্করের উপন্যাসে, সমস্ত উপন্যাসে আছে। জলসাগরে দেখবেন তারাশঙ্করের উপন্যাসে জমিদার চরিত্র থাকবেই, এবং ক্ষয়িষ্ণু জমিদার, তাদের ক্রমশ তারা গরিব হচ্ছে, পাশে কারখানা হচ্ছে, সেখানে পাল্লা দিতে পারছে না। একদিকে সামন্ততন্ত্রের অবক্ষয় হচ্ছে, ধনতন্ত্রের বিকাশ হচ্ছে। এই যে সমাজের দান্দিক রূপ আমরা তারাশঙ্করের উপন্যাসে পাবো। আমরা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গান্ধীবাদী ছিলেন, হাওড়া জেলার কংগ্রেস সভাপতি ছিলেন, স্বাধীনতা সংগ্রামী। কিন্তু শরৎচন্দ্রের লেখাগুলোতে কি পাবো? খুব সুন্দর উনি বলছিলেন কবিতার মধ্য দিয়ে শরৎচন্দ্রের উপন্যাসগুলোতে ওই নায়ককে বসিয়ে নায়িকা একবার হলেও একটু ভালো মন্দ খাওয়াবে আর পাখার বাতাস করবে, প্রায় সব উপন্যাসে উনি সেই দিকটা টাচ করছিলেন। কিন্তু যে নারী, আমি মহিয়সী, আমি নইলে মিথ্যা হতো সূর্য তারা ওঠা, আমি নইলে মিথ্যা হতো কাননে ফুল ফোটা, এই নারীদের কথা মধুসূদন যেখান থেকে শুরু করলেন, রবীন্দ্রনাথ যেখান থেকে শুরু করলেন, শরৎচন্দ্র নারীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। সবচাইতে গুরুত্ব দিয়েছেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে নারীদের কিছু কথা আছে। এই যে একটা ট্র্যাডিশনাল ধারণা যে একটা পুরুষ যা ইচ্ছা করতে পারে, নারীকে সেটা মেনে নিতে হবে, এটাই নারীর ধর্ম না। নারীরা প্রতিবাদিনী হবে, নারীরা যুক্তি উপস্থাপন করবে, নারীরা তর্ক করবে। এটা রবীন্দ্রনাথ শিখিয়েছেন, এটা মধুসূদন শিখিয়েছেন, এটা শরৎচন্দ্র তার উপন্যাসে শিখিয়েছেন। শরৎচন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে নারীদেরকে একটা মর্যাদা। এই যে সুকান্তের কোথায় আসি, সুকান্ত বলতে দ্বিধা নেই, আপাদমস্তক রাজনৈতিক কবি, সমাজতান্ত্রিক শিবিরের কবি, কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী, এবং IPTA ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ভারতীয় গণনাট্য সংঘ তার সদস্য, কিশোর বাহিনীর সংগঠক। সুকান্ত দেখছেন সমাজটাকে কি চোখে? তখন দুর্ভিক্ষ, তখন ব্রিটিশ পিরিয়ড, সমাজটাকে কি চোখে দেখছেন? আমরা বলি ব্রিটিশরাই আমাদের শত্রু। শুধু কি ব্রিটিশরাই আমাদের শত্রু ছিল? আমাদের দেশের যোদ্ধার, আমাদের দেশের জমিদার, আমাদের দেশের মহাজন, আমাদের দেশের কালোবাজারি কিভাবে খাজনা সংগ্রহ করা হতো? আমাদের যখন রাজা ছিল, রাজা তো ডাইরেক্ট খাজনা সংগ্রহ করতো না। জমিদার, ছোট জমিদার, বড় জমিদার, মাঝারি জমিদার, জোতদার, জমিদার, তালুকদার ছিল তো, ইজারাদার, দর ইজারাদার, পত্তনিদার। অক্ষয় কুমার দত্তের যারা পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণনার প্রবন্ধটা পড়েছেন, একটা সিস্টেম, একটা শোষণের সিস্টেম। ব্রিটিশরা এসে তো সেই সিস্টেমটাই ছিল। ব্রিটিশরা কি ডাইরেক্ট খাজনা আদায় করতো না? চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের মধ্যে করে দেওয়া হলো কর্নওয়ালিস, যে তুমি বছরে 1 লক্ষ টাকা দিবে, গোটা মেদিনীপুর জেলা তুমি খাজনা আদায় করো।
এবারে জমিদার কি করতো? ব্রিটিশকে দিত 1 লক্ষ, সে তুলত 10 লক্ষ। আবার সে তার আন্ডারে ছোট জমিদার তৈরি করতো, যে তুই আমাকে 20 লক্ষ দিয়ে দিবি, মেদিনীপুরটাকে 10টা ভাগ করে দিত। এই তো শোষণ ছিল। তাহলে শুধু ব্রিটিশরাই আমাদের শত্রু ছিল না, এইটা বোঝা। শ্রেণী, এই যে আমরা বলি না শ্রেণী চরিত্র, শ্রেণী দ্বন্দ্ব, শ্রেণী মানে কি? শ্রেণী মানে হ্যাভস আর হ্যাভস নট। শ্রেণীর কোনো জাত নেই, একদল শোষক, একদল শোষিত। শোষকের সংখ্যা কম, শোষিতের সংখ্যা বেশি। এইটা সুকান্ত বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তিনি লিখছেন, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব দিবি তার। প্রিয়ারে আমার কেড়েছিস, তোরা নিয়েছিস ঘর বাড়ি, জীবনে মরণে সে কথাকে আমি কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতা যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। শোন রে মালিক, শোন রে মজুদ্দার কে? আপনারা যদি বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক পড়েন, নবান্ন নাটকে শুধু কি ব্রিটিশরাই শত্রু ছিল? ব্রিটিশদের একটা রাগ ছিল, তখন তো দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না, 1350-এর বর্ণন্তর। তার আগে 1176 সালে বর্ণন্তর হয়েছিল, যার উপরে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখেছিলেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। দুর্ভিক্ষ হয়ে গেছে, দুর্ভিক্ষ হলে যদি সরকার উদাসীন থাকে, যদি ডাইডল না দেয়, যদি রিলিফ না দেয়, সেই দুর্ভিক্ষ আরও বেড়ে যায়। আমাদের যখন এখানে বাংলায় দুর্ভিক্ষ হলো 1940 সালে, 1350, তখন ব্রিটিশদের রাগ ছিল বাংলার উপরে। কেন না, বাঙালিরা হচ্ছে স্বাধীনতা অগ্রবর্তী ঘাঁটি ছিল, স্বাধীনতা সংগ্রামে খুব ভূমিকা নিত। সেই জন্য যখন দুর্ভিক্ষে পড়েছে, তখন ব্রিটিশরা রিলিফ দেয়নি। তার ফলে দুর্ভিক্ষটা আরো ভয়ঙ্কর হয়েছিল। ওই সময়ে সুকান্ত কবিতা লিখছেন। সুকান্তকে এই জন্য বলা হয় দুর্ভিক্ষের কবি। একবারে তিনি নিজেই বলেছেন, আমি দুর্ভিক্ষের কবি। ওই যে আমাদের বললেন, আমাদের শিবশঙ্করবাবু বললেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে আমার কাছে পূর্ণিমার চাঁদ কেমন আসবে? আমি যদি ফুরফুরে মেজাজে থাকি, আমার যদি সমস্ত কিছু বেশ ভালো থাকে, সুন্দর থাকে, আমি তো চাঁদ প্রিয়তমার মুখের সঙ্গে তুলনা করবই। কিন্তু যে মানুষটা, যে বেশিরভাগ মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে আছে, দারিদ্রতায় আছে, স্বাভাবিক কারণে সুকান্ত সেই কবি যিনি বলতে পারেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। রানা অসাধারণ, দেখুন অসাধারণ কবি, অসাধারণ কবিতা। সলিল চৌধুরী সুর দিলেন, হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য উঠে। আমরা তো সূর্য উঠলে চাই সূর্য উঠুক, কিন্তু এখানে অন্য মানে। এখানে আসলে সূর্য ওঠার আগে সেই বোঝাটা পৌঁছে দিতে হবে, না ও চাকরি চলে যাবে। সারা রাত্রি হেঁটে ওই যে ডাকঘর করা, পিঠেতে টাকার বোঝা, তবু টাকাকে যাবে না ছোঁয়া। তার মানেটা হচ্ছে সূর্য যদি উঠে যায়, তাহলে সূর্য ওঠার আগে ওকে পৌঁছাতে হবে। সারাত্রি ধরে হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভৈ রানার এখনো রাতের কালো। কোনো ভয় নাই, এখনো রাত্রি আছে, এখনো রাত্রি আছে, কোনো ভয় নাই। এখানে রাত্রির মানে আলাদা, এখানে সূর্য উঠলেই তার চাকরি চলে যাবে, সূর্য ওঠার আগেই পৌঁছাতে হবে। আবার অন্য একটা লাইন, রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আলো ফুটন্ত সকাল। কোনো দায়, কোনো নয়, ভিক্ষা নয়। জনগণ কবে শিখবে আদায় করে নিতে হবে? জনগণকে হাত পেতে নেওয়া শিখিয়ে আনা হচ্ছে, যে তুমি নাও, ভিক্ষা দিচ্ছি। কবে বলবে রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আলো ফুটন্ত সকাল, এডুকেশন ইজ মাই রাইট, শিক্ষা আমার অধিকার, দয়া নয়। তার মানে এই যে লড়াইটা, এইটা সুকান্ত আমাদেরকে শিখিয়ে গেছেন, যে ছিঁড়ে আলো ফুটন্ত সকাল, নতুন দিন। এই সিগারেট বা দেশলাই কাঠি বা সিঁড়ি, বলছে বেশ একটা ধাপ আমার কাঁধে পা রেখে উঠে যাচ্ছ, হুমায়ুনের মতো তোমাদের একদিন পদস্খলন হতো। হুমায়ুন তো লাইব্রেরি থেকে পড়ে গিয়ে তার সম্রাট হুমায়ুন মারা গিয়েছিল। তার মানে খুব সাবধান। এই যে শোষিত, অসংখ্য নির্যাতিত মানুষ, এই যে অসংখ্য নির্যাতিত মানুষ, শোষিত মানুষ, আমরা বুঝতেই পারছি না। স্বাধীনতার পরে একটা মজার ঘটনা ঘটে গেছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, একদম মিনিটে। স্বাধীনতার পরে একটা মজার ঘটনা ঘটে গেছে।
মজার ঘটনাটা কি জানেন? স্বাধীনতার আগে লড়াইটা ছিল একমুখী, ব্রিটিশদেরকে তাড়াতে। হয়তো কিছু মত পার্থক্য ছিল, কিন্তু গান্ধীর সঙ্গে হয়তো নেতাজি পড়ছে না, এমনটা ছিল। কিন্তু একটাই লক্ষ্য ছিল, ব্রিটিশদেরকে তাড়াতে হবে। স্বাধীনতার পরে আমাদেরকে এই যে বহুদলীয় গণতন্ত্র একটি উপহার দিয়ে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র, মানুষগুলি আমরা ভাগ হয়ে গেছি। সব কৃষকের এক সমস্যা, কিন্তু কিন্তু নীল ঝান্ডার কৃষক ভাবছে আমার দুরবস্থার জন্য লাল দায়ী, লাল ভাবছে হলুদ দায়ী, লাল হলুদ মিলে ভাগ হয়ে গেছে। সব শিক্ষিত বেকার যুবকের এক সমস্যা, ভাগ হয়ে গেছে। আমরা সব ভাগ হয়ে গেছি। এই ভাগ হয়ে যাওয়ার ফলে আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাবনা, সেই যে একমুখী ছিল, সেই লড়াইটা অনেকটা বহুমুখী হয়ে গেছে, হালকা হয়ে গেছে। স্বজন পোষণ আছে, কোন কোন কবিকে মঞ্চে তোলা যায়, কোন কোন কবিকে মঞ্চে তোলা যাবে না। কবি আবার কে কবি, কত কবিকে লিজ নিয়েছে, আমি তো ওই জায়গাটা পেয়েছি, সুযোগ পেয়েছি, আমি 10টা কোটা পেয়েছি। এই কোটার কবি বলে দিয়ে আমি শেষ করবো, কোটার কবি বলে দিয়ে শেষ করবো। এটা বেশ একটি রূপক কবিতা। তখন আমেরিকা একটি আন্তর্জাতিক কবি সম্মেলন, এটা নোট করার দরকার নেই, ওইটা বন্ধ করে দিই।